ইসরায়েলের বিমানবন্দরে পঞ্চমবারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে তেল আবিবে নারী ও গাজায় ৫ ইসরায়েলি সেনা নিহত। ইউক্রেন যুদ্ধে আটক উত্তর কোরীয় সেনার মৃত্যু। আরও জানিয়ে দেব স্লোভাকিয়ায় প্রস্তাবিত আলোচনায় আগ্রহী পুতিন কি বলছেন জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক। ইসরায়েলের বিমানবন্দরে পঞ্চমবারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের সানা বিমানবন্দরে পঞ্চমবারের মতো হামলার ঘটনা ঘটেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি ইয়েমেনের সানা বিমানবন্দর এর কাছাকাছি আল দাইলামি বিমানবন্দরে এবং বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। এ খবর নিশ্চিত করেছে হুতি এবং ইসরায়েলি গণমাধ্যম। এর আগে শুক্রবার তেল আবিবের বেন গুয়েন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের যোদ্ধারা। হুতি বিদ্রোহীরা এ দাবি করেছে। হুতির এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্যই ইসরায়েলে এ হামলা করা হয়েছে। এই সফলতা ইয়েমেনি জনগণের দৃঢ় সংকল্পকে বাড়িয়ে তুলবে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমা পৌঁছানোর আগেই তা আটকে দিয়েছে। যদিও ধ্বংস অবশেষ পড়ার ভয় দেশের কেন্দ্রস্থলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তেল আবিবের আকাশে এ নিয়ে কোনো সূত্রডনের খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের বিমান হামলায় সানা বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিমানবন্দরটির কার্যক্রম পরিচালনায় অক্ষম হয়ে পড়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সাংবাদিক হুসাইন আল বুখারি। পাশাপাশি আল হুদাবি সামরিক ঘাঁটি এবং বেইথ বিদ্যুৎ কেন্দ্রেও হামলা হয়েছে। হুতিদের আল সামিরা টিভি এই হামলাকে ইসরায়েলি আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে। তবে ইসরায়েল এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তেল আবিবে নারী ও গাজায় ৫ ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের রাজধানী তেল আবিবে এবং অবরুদ্ধ গাজায় জাবালিয়া ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ইসরায়েলি এক নারী ও ৫ সেনা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, তেল আবিবের একটি ঠান্ডা অস্ত্র ব্যবহৃত করে পরিচালিত এক জায়নিস্ট বিরোধী অভিযান এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে ইসরায়েলি বাহিনী হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনার বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে গাজার পূর্ব জাবালিয়া শরণার্থী শিবিরে একটি আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। একটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় ৫ জন ইসরায়েলি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইউক্রেন যুদ্ধে আটক উত্তর কোরিয়ার সেনার মৃত্যু। ইউক্রেন রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেওয়া আহত এক উত্তর কোরিয়ার সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। এটি ইউক্রেন যুদ্ধে আটক কোনো উত্তর কোরিয়ার সেনার প্রথম মৃত্যুর ঘটনা। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, মিত্র দেশের গোয়েন্দা সংস্থার তথ্য শেয়ার করার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ইউক্রেনীয় বাহিনী একজন আহত উত্তর কোরীয় সেনাকে আটক করেছে। পরবর্তীতে আহত অবস্থায় ওই সেনার মৃত্যু হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনকাপ জানিয়েছে, এই সেনার একটি ছবি টেলিগ্রাফ অ্যাপে প্রকাশ করা হয়। ছবিতে তাকে আহত এবং শারীরিকভাবে দুর্বল দেখা যায়। ইউক্রেনীয় বিশেষ বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করে বলে দাবি করেছে ইউক্রেনীয় একটি গণমাধ্যম। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কুরস্ক অঞ্চল লড়াইরত উত্তর কোরিয়ার সেনারা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। ইউক্রেনীয় হামলার ফলে তাদের সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে। খাবার পানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট রয়েছে তারা। এ সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, কুরস্ক অঞ্চলে ৩,০০০-এরও বেশি উত্তর কোরিয়ার সেনা আহত বা হতাহত হয়েছে। এটি উত্তর কোরিয়ার সেনাদের ক্ষয়ক্ষতির প্রথম বড় পরিসংখ্যান। উল্লেখ্য, উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে ভার্চুয়াল ডিফেন্স ফ্রন্ট সাইডের পর প্রায় ১১,০০০ উত্তর কোরীয় সেনাকে রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য মোতায়েন করা হয়েছে। কৌশলগতভাবে এই মোতায়েন যুদ্ধের একটি নতুন মাত্রা যোগ করেছে। তবে পরিস্থিতি যুদ্ধক্ষেত্রে এবং অপ্রস্তুত অবস্থায় উত্তর কোরীয় সেনা দ্রুতই ঝুঁকির মুখে পড়বে। যুদ্ধক্ষেত্রে এই মোতায়েন উত্তর কোরিয়ার জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ হতে পারে। তবে তাদের পর্যবেক্ষণ, প্রশিক্ষণ এবং অচেনা পরিবেশে যুদ্ধে টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়ছে। যুদ্ধের এই নতুন পর্বে রাশিয়া তৃতীয় দেশের সরাসরি অংশগ্রহণ ঘটিয়ে সংঘাতকে আরও বিস্তৃত করার চেষ্টা করছে বলেও মনে করছে বিশ্লেষকরা। স্লোভাকিয়ার প্রস্তাবিত আলোচনায় আগ্রহী পুতিন কি বলছে জেলেনস্কি।
রাশিয়া ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে স্লোভাকিয়ার প্রস্তাবিত শান্তি আলোচনার বিষয়ে আগ্রহী বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি এই কথা জানান। পুতিন এক সপ্তাহ ক্রেমলিনে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী বিরাট কোহলকে স্বাগত জানান। এ বিষয়ে পুতিন জানান, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সামরিক সমর্থনের কঠোর সমালোচনা ফিকো তার দেশকে আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে প্রস্তাব করেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, সোভাস্কো কর্তৃপক্ষ তার দেশকে আলোচনার জন্য আতিথেয়তা দিতে আগ্রহী। আমরা এর বিরোধিতা করি না, কারণ স্লোভাকিয়া একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে। মধ্য ও পূর্ব ইউরোপের দেশ স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর একটি, যারা ইউক্রেনের প্রতি সমর্থনের বিষয়ে সন্দিহান এবং রাশিয়ার সঙ্গে আলোচনার পক্ষে। এ বিষয়ে স্লোভাক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে দীর্ঘদিন ধরে স্লোভাকিয়া সমর্থন দিয়ে আসছে। পুতিনের এই মন্তব্য যুদ্ধের অবসানের জন্য একটি ইতিবাচক সংকেত। রাডান আরও জানিয়েছেন, স্লোভাকিয়া কূটনীতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অবদান রাখতে প্রস্তুত এবং গত অক্টোবরে একটি যৌথ মন্ত্রী পরিষদের বৈঠকে এই প্রস্তাবটি ইউক্রেনীয় পক্ষের কাছ থেকে উপস্থাপন করা হয়েছে। এটি এক সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিহোকে রাশিয়া থেকে গ্যাস আমদানি চালিয়ে যাওয়ার মাধ্যমে পুতিনকে সাহায্য করার অভিযোগ করেন। জেলেনস্কি জানান, ফিকো মস্কো সফর করেছেন এবং রাশিয়ার উপর নির্ভরশীলতা কমানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছেন, যা নির্দেশ করে যে তিনি পুতিনকে যুদ্ধের তহবিল যোগাতে এবং ইউরোপকে দুর্বল করতে সাহায্য করতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা বিশ্বাস করি যে পুতিনকে এই ধরনের সহযোগিতা অমর্যাদাকর। ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক। জাতীয় পতাকা অবমাননার দায়ে গত মাসে আটক ইসকন হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস তিনি কারাগারে বন্দী। আগামী 2 জানুয়ারি তার জামিন শুনানি হবে। এতে তার পক্ষে আইনি লড়াই করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। বর্তমানে রবীন্দ্র ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের বারকুড়াতে আছেন। সেখানে ইসকনের মন্দিরে বৃহস্পতিবার বৈঠক করছেন তিনি। মন্দিরটিতে তাকে নিয়ে যান ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। চিন্ময়ের আইনজীবী জানান, তিনি চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। যদি শারীরিক অবস্থার উন্নতি হয় তাহলে আগামী 2 জানুয়ারি চিন্ময়ের জামিন শুনানির জন্য আদালতে যাবেন। এই আইনজীবী দাবি করেছেন, চিন্ময়ের পাশে দাঁড়ানো তিনি হুমকি ধামকির মুখে পড়ছেন। শুনানিতে অংশ নেওয়ার আগে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্র ঘোষ। ইসকনের বাংলাদেশ শাখা জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, তবে কলকাতা শাখা তার হয়ে ব্যাপক দৌড়ঝাঁপ করছে। এসবের মাঝেই কলকাতার ইসকন নেতার আমন্ত্রণে তিনি ইসকন মন্দিরে গিয়েছেন। এর আগে গত 17 ডিসেম্বর স্থায়ী বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে দেখা করবেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। সাক্ষাতের সময় তার সঙ্গে আরেক বিজেপি নেতা ও আইনজীবী শুভেন্দু দাস তার সঙ্গে রয়েছেন।